Story Tunes by 9F10. মিষ্টি বাইরে রাখো, এই নাও তোমার টাকা। মিষ্টির দাম বাদ দিয়ে বাকি টাকা তোমার। কি ব্যাপার, আজ হঠাৎ মিষ্টি আনা হলো যে বড়? এই আরে অনেকদিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েই গেল, বুঝলি তো? তাই একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। এই খা, এখনো গরম আছে। উফ, এই হরি ময়রার মিষ্টির কোনো জুড়ি নেই। আরে এমন কি, মিষ্টি খেতাম সেই শিমুল দিঘিতে, সেই স্বাদ এখন আর কোথায়। তাই নাকি? এই যেতে হচ্ছে তো তাহলে একদিন। সে আর পাবে না তোমরা, সে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল সেই রাতে। মনে হচ্ছে গল্পের ঝুলি খুলছে। সে তোমরা গল্প ভাবতেই পারো, আমার জায়গায় থাকলে বুঝতে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। আপনার মতো সাহস কি আর আমাদের আছে? আপনি শুরু করুন বরং। ততদিনে শিমুলদিঘি গ্রামে আমার বেশ কয়েক বছর হয়ে গেছে। আশেপাশের মানুষগুলো বড়ই আপন হয়ে উঠেছে। তাদের মধ্যেই একজন হলেন শিবু ময়রা। বিপত্নিক সন্তানহীন মানুষটা আমাকে নিজের ছেলের মতো স্নেহ করতেন, আর ওনার হাত যশ ছিল দেখার মতো। ওনার বানানো মিষ্টি যে একবার খেয়েছে, আমিও খানিক মিষ্টির লোভে আর খানিকে শিবু জ্যাঠার আতিথ্য লাভের জন্যে ওনার বাড়িতে ঘুরঘুর করতাম। ওনার বাড়িতেই ছিল মিষ্টির দোকান, আর বাড়ির পেছনে মিষ্টি তৈরির কারখানা। তা এত সব মিষ্টি কি উনি একাই বানাতেন? না বাপু, এক অল্প বয়সী ছোকরা ছিল সাহায্যের জন্য, আর আমিও বেশ দেখে দেখে মিষ্টিতে পাক দেওয়া, দুধ জাল দেওয়া খানিক শিখেই গিয়েছিলাম। কিন্তু এই যে একটু আগে এক রাতের কথা বলছিলেন। হ্যাঁ, সেই কথাতেই আসছি। দোকানের বিক্রিবাট্টা বন্ধ হলে শুরু হয় মিষ্টি বানানোর আসল কাজ। সে বড় কষ্টকর আর সময়সাধ্য কাজ। পরের দিন ছুটি থাকলে আমিও এসে যোগ দিতাম সেই কাজে। পরের দিন রোববার, সকালে ওঠার ঝামেলা নেই। বেশ তিনজনে মিলে গল্প করতে করতে কাজ করছি, হঠাৎই শুনলাম, এত রাতে আবার কি? দাঁড়া, তোরা কাজ কর, আমি দেখে আসি। দেখো তো বাছা, এই কাগজে আবার কি সব লেখা আছে? সঙ্গে তো দেখছি বেশ ভালো পরিমাণ টাকা। 10 কিলো সন্দেশ পৌঁছে দিতে হবে নিচে লেখা ঠিকানায়। সন্দেশের দাম হিসেবে অর্ধ পরিমাণ মূল্য পাঠানো হলো, বাকি অর্থ দেয়া হবে মিষ্টি হাতে পাওয়ার পর। এ আবার কি জ্বালা! হ্যাঁ, আমি পৌঁছানোর আগেই তো দেখি সেই লোক সাইকেল নিয়ে পগার পার। আর এতগুলো টাকা! গ্রামে বিয়ে বাড়ি লাগলে তো জানতে পারতাম। তা সেটু, টাকা যখন পেয়ে গিয়েছো তখন অর্ডারটা তৈরি করেই ফেলি নাকি? হ্যাঁ জেঠু, আমারও তাই মত। আর এই তো ঠিকানা লেখাই রয়েছে, বাড়ি নম্বর 13, মতিলাল কলোনি, শিমুলদিঘি। হ্যাঁ, সেদিকে যাইনি অবশ্য কখনো, কিন্তু ঠিক দেখে দেখে চলে যেতে পারবো। কিন্তু বাছা, মনটা যেন কেমন কু গাইছে।
এভাবে যে কেউ এই গ্রামে মিষ্টির অর্ডার দেয় না। তাই তো বলছি, ঝটপট মিষ্টি বানাও, গিয়ে একেবারে সচক্ষে দেখে আসি কি ব্যাপার। আসলাম জেঠু, ফিরে একেবারেই বাড়ি চলে যাব। মিষ্টির বাকি টাকা কাল এসে দেব। সাবধানে যা, হ্যাঁ? দুগ্গা দুগ্গা। এই তো বাবা পৌঁছে গেছি, কিন্তু কিন্তু এবার কি বিপদ! এ কি এ কি এ তো একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কি জ্বালা! এবার 13 নম্বর বাড়িটা খুঁজে পেলেই হয়। কি মুশকিল! এই বাড়ি থেকে 10 কিলো মিষ্টির অর্ডার, আশেপাশে তো কেউ নেই। ভুল করলাম না তো? মিষ্টি নিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্টি নিয়ে এসেছি। আপনি অর্ডার করেছিলেন তো শিবু ময়রার দোকানে? এই নাও মিষ্টির দাম, দাওয়ার কাছে রেখে চলে যাও, বাকি টাকা তোমার। আরে মিষ্টিটা? ধুর বাবা, বড় আজব লোক তো। যাক বাবা, বৃষ্টিটা কমলো। প্রকৃতির যে কি আজব খেয়াল! দেখি এবার জেঠুর টাকাটা হিসাব করে রাখি। এ কি, এই যে পুরো 500 টাকা বেশি! ভদ্রলোক কি তবে এত টাকা? মনটা আমার খুশিতে ভরে গেল। তখনকার দিনে এত টাকা ভাবাই যায় না। খুশির চোটে ঘুম এলো না সারা রাত। পরদিন বেশ সকাল সকাল পৌঁছে গেলাম শিবু জেঠুর বাড়িতে। ওনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে এলাম, কিন্তু কেন জানি না ওই এক্সট্রা টাকার কথাটা মুখ ফুটে বলতে পারলাম না। আবার গতানুগতিকভাবে চলতে লাগলো আমার জীবন। আবার উপস্থিত হলো এক শনিবারের রাত। রাত বাড়তেই আবার শুনতে পেলাম সেই ক্রিং ক্রিং আওয়াজ। এবার বেরোলাম আমি। সেই আগের দিনের শিবু জেঠুর বলা কথাগুলোর মতো দেখতে পেলাম এক চাদর মুড়ি দেওয়া লোক সাইকেল চালিয়ে চলে যাচ্ছে বহু দূরে, সঙ্গে সেই কাগজ আর বেশ কিছু টাকা। আমি তো আনন্দে আত্মহারা, দ্বিগুণ বেগে কাজ শুরু করলাম। খালি শিবু জেঠুকে কেমন যেন অন্যমনস্ক লাগলো। যাকে সেদিন আর এসব নিয়ে মাথা ঘামানোর অবসর ছিল না আমার। সবকিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আমার চেনা রাস্তায়। আজকে একেবারে ভালো করে ধন্যবাদ জানিয়ে আসতে হবে। সে কি, আজ আবার বৃষ্টি? যাই হোক, আজকে ভদ্রলোককে একেবারে ভালো করে ধন্যবাদ জানিয়ে আসতে হবে। মিষ্টি বাইরে রাখো, এই নাও তোমার টাকা। মিষ্টির দাম বাদ দিয়ে বাকি টাকা তোমার। এই দাঁড়ান দাঁড়ান, আপনাকে ধন্যবাদ জানানোই হয়নি আগের দিন। আসছি আমি। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদের দরকার নেই। কি মুশকিল রে বাবা, বড়ই অদ্ভুত যেন লোকটা। তেষ্টায় গলাটা শুকিয়ে যাচ্ছে যেন, একটু জল না পেলেই নয়। শুনছেন দাদা, একটু শুনবেন? একটু জল পাওয়া যাবে? বড় তেষ্টা পেয়েছে, অনেকটা দূরের পথ। আসুন আমার সাথে।
আমার তো আত্মারাম খাঁচা ছাড়া, যেন শয়ে শয়ে কঙ্কাল আমার দিকে তাকিয়ে দন্ত বিকশিত করে হাসছে। মাথা বলছে ছুটে পালাতে, কিন্তু পা দুটো যেন গেঁথে গেছে মাটির ভেতরে। কখন যেন সেই চাদর চাপা দেওয়া লোকটা এসে আমাকে এক গ্লাস জল দিল। আমি সেখান থেকে পালাতে চাইলাম, কিন্তু রাস্তা ভুলে আমি একটা ঘরের মধ্যে এসে পড়েছি। সেখান থেকে যেই বেরোতে যাব, দেখি সেই চাদর মুড়ি দেওয়া লোকটা দরজা আগলে দাঁড়িয়ে আছে। কোনো উপায় না দেখে ভেতর থেকে দরজা বন্ধ করে দিলাম। শুনতে পেলাম বাইরে থেকে এক নাগারে দরজায় ধাক্কা দিয়ে চলেছে। তারপর আমার আর কিছু মনে নেই। সে কি, এতগুলো ভূতের সঙ্গে আপনি একা কি করে লড়াই করলেন? না, লড়াই আর করতে হয়নি। জ্ঞান যখন ফিরল, তখন দেখি পড়ে আছে এক মাঠের মাঝখানে। বিয়ে বাড়ি তো দূর, কোশমিনকালে এখানে কোনো বাড়ি ছিল বলেই মনে হয় না। শুধু পড়ে রয়েছে আমার সাইকেল। এক ছুটে সেই সাইকেল নিয়ে পালিয়ে গেলাম সেখান থেকে। পরের দিন থেকেই ধুম ঝড়, সেই জ্বর আর ছাড়ে না। সেদিন বুঝেছিলাম বাড়ির বাইরে থেকেও বাড়ির লোকের মতো আদর যত্ন পাওয়া সম্ভব। রোজ সকাল আর সন্ধ্যায় আমাকে একবার করে দেখে যেত শিবু জ্যাঠা। যতদিন না পুরো সুস্থ হচ্ছিস একদম বাড়ি থেকে বেরোবি না। এই বলে শিবু জ্যাঠা চলে গেলেন। এইভাবে কয়েকদিন কাটলো। তারপর আবার এলো সেই শনিবারের রাত। শিবু জ্যাঠা আর ওই ছেলেটা বসে মিষ্টি বানাচ্ছে, আর ঠিক তখনই সাইকেলের সেই ক্রিং ক্রিং আওয়াজ। ওই যে আজ আবার মিষ্টি নিতে এসেছে মনে হয়। কিন্তু তা জেঠু, আজ না হয় আমি অর্ডারটা পৌঁছে দিয়ে আসি নাকি? কিন্তু তুই একা রাস্তা চিনে যেতে পারবি? হ্যাঁ, এই আর এমন কি ব্যাপার? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হাত চালা। আসলাম জেঠু। সাবধানে যা। পরদিন সকালে লোকের মুখে শুনলাম যে গ্রামের পাশে জঙ্গলে একটা ছেলেকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে। এটা শুনে শিবু জ্যাঠা আর আমি সেখানে গিয়ে ওই ছেলেটাকে পাই। তার চোখে মুখে জল ছেটানোর পর ওর জ্ঞান ফেরে। ওফ, বড্ড বিপদে ফেলে দিয়েছিলি তুই। এই, তোরা দুজনে কি কিছু লুকোচ্ছিস? হ্যাঁ হ্যাঁ জেঠু, যেখানে ওই মিষ্টির অর্ডার নিয়ে গিয়েছিলাম ওরা ওরা স্বাভাবিক নয়। কোনো কথাই আর গোপন করলাম না। সব শুনে শিবু জ্যাঠা কপালে হাত ঠেকিয়ে কার উদ্দেশ্যে যেন প্রণাম করলেন। বাবার কাছে শুনেছিলাম বহুদিন আগে এই মতিলাল কলোনির মাঠে নাকি বিয়ে বাড়ির আসর বসত। এক ঝড় বাদলের রাতে বাজ পড়ে আগুন ধরে যায় প্যান্ডেলের পর্দায়। লোকজন পালানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু বাজে আবহাওয়া সঙ্গে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মারা যায় বেশ অনেকজন মানুষ। তাদের আত্মার উদ্দেশ্যে পুজো করা হয়। আমার ধারণা সেদিন ওনারাই ছিলেন ওখানে। মাঝে মাঝে আসেন তেনারা, কিন্তু আজ অবধি ক্ষতি করেননি কারোর। তার মানে আপনাদের ওই শিমুল দিঘির মিষ্টি খেতে তেনারাও আসতেন? তাই তো বলছি। যাকে এখন চলি, পরে আবার কখনো বসা যাবে। Story Tones by 9F10 শুনবে না দেখবে, তোমার চয়েস।